ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটি ডেমো প্রেজেন্টেশন দিয়ে দেখাচ্ছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য। ডেমো প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেব, সেই টিপসগুলো অবশ্যই তোমরা ফলো করবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ডেমো ক্লাস। গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাসে আলোচনা করব জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে। তোমাদের এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ, জীববৈচিত্র্যের গুরুত্ব, এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছিলাম, তাই না? আজকে তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব সেটা কিন্তু জীববৈচিত্র্যের সংরক্ষণ। ঠিক আছে, তাহলে কি আলোচনা করবো আজকে তোমাদের ক্লাসে? না, জীববৈচিত্র্য সংরক্ষণ। তো জীববৈচিত্র্য সংরক্ষণ জানার আগে অবশ্যই তোমাদের জীববৈচিত্র্যের সংজ্ঞাটা জানতে হবে। জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্য দেখো, নামের মধ্যেই কিন্তু উত্তরটা ঢুকে আছে। জীব এবং বৈচিত্র্য, এই দুটো শব্দ মিলেই হচ্ছে জীববৈচিত্র্য। অর্থাৎ কোন একটা জায়গাতে, কোন একটা অঞ্চলে যখন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির যখন বিভিন্ন বৈচিত্র্য থাকবে, সেটাকে আমরা বলবো জীববৈচিত্র্য, তাই না? ধরো এটা আমাদের ক্লাসরুম, এই ক্লাসরুমে আমি আছি, তোমরা আছো, মানে এখানে একটা মানুষ প্রজাতি আছে, তার সাথে সাথে আর কি আছে? বিভিন্ন মশা, মাছি, পিঁপড়ে, আরশোলা, টিকটিকি, এই ধরনের কিন্তু প্রাণী এখানে আছে। কিন্তু এই ক্লাসরুমে কি তোমরা কোনো প্রকার উদ্ভিদ দেখতে পাচ্ছ? নিশ্চয়ই না। তাহলে এখানে কিন্তু উদ্ভিদের বৈচিত্র্য নেই, শুধুমাত্র কয়েকটি প্রজাতির প্রাণী আছে। তাহলে এই ক্লাসরুমে আমাদের জীববৈচিত্র্যের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। এখন যদি আমরা চলে যাই অরণ্যে, একটা বনে, সেই ক্ষেত্রে কিন্তু অল্প একটু জায়গার মধ্যে অসংখ্য প্রজাতির উদ্ভিদ থাকতে পারে, অসংখ্য প্রজাতির প্রাণী কিন্তু থাকতে পারে। তাহলে অরণ্যে গেলে কি হয় না, জীববৈচিত্র্যটা কিন্তু বেশি, আর আমাদের এই শ্রেণীকক্ষে বা ক্লাসরুমটাতে জীববৈচিত্র্যের পরিমাণটা কম। এখন আমাদের যেটা বিষয় আজকের, সেটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। পরিবেশের পক্ষে, মানুষের পক্ষে, অন্যান্য জীবের পক্ষে জীববৈচিত্র্য যত বেশি হবে তত কিন্তু ভালো। আর জীববৈচিত্র্যের ঘনত্ব যদি কমে যায় তাহলে কিন্তু পরিবেশ বিপন্ন হবে, পরিবেশ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং মানুষও কিন্তু বিপন্ন প্রাণীতে পরিণত হয়ে যেতে পারে। তাই আমাদের কি করতে হবে বলতো? আমাদের কিন্তু জীববৈচিত্র্যটা সংরক্ষণ দরকার। তাই তোমাদের ক্লাসে কিন্তু আজকে আমি এই জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, তার বিভিন্ন শ্রেণীবিভাগ বা কিভাবে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা যায়, সেই জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি জানলাম যে জীববৈচিত্র্য কাকে বলে। ঠিক আছে, এখন আমরা জানবো জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে। মনে রাখবে, বিভিন্ন প্রকার উদ্ভিদ হতে পারে, বিভিন্ন প্রকার প্রাণী হতে পারে। যখন সেগুলোকে আমরা বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করব, বর্তমান প্রজন্মের চাহিদা মেটাবো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলোকে সংরক্ষণ করে রাখবো, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? না, জীববৈচিত্র্য সংরক্ষণ বলবো। এই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার মোট দুটো পদ্ধতি আছে। তাহলে কয়টা পদ্ধতি আছে জীববৈচিত্র্য সংরক্ষণের? দুটো পদ্ধতি আছে। ওকে, তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের দুটো পদ্ধতি। একটা মনে রাখবে, ইন সিটু সংরক্ষণ। একটা কি না, ইন সিটু সংরক্ষণ। তাহলে জীববৈচিত্র্যের প্রথম সংরক্ষণের নাম কি? ইন সিটু সংরক্ষণ। আচ্ছা, আর একটা মনে রাখবে, এক্স সিটু সংরক্ষণ। ঠিক আছে, এক্স সিটু সংরক্ষণ। তাহলে আজকের আমাদের যেটা বিষয় আলোচনা, সেটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। ঠিক আছে, কয় প্রকার আছে? দুই প্রকার, একটা ইন সিটু সংরক্ষণ আর একটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। ওকে, দেখো এখন ইন সিটু সংরক্ষণ কাকে বলা হয়? ইন সিটু সংরক্ষণ মানে মনে রাখবে, এটা হচ্ছে স্বস্থানিক সংরক্ষণ। স্বস্থানিক সংরক্ষণ, ঠিক আছে। আর এটা কি বলতো? এটা হচ্ছে স্বাভাবিক বাসস্থানের বাইরে সংরক্ষণ। ঠিক আছে, এটা অস্থানিক সংরক্ষণ। তাহলে আমাদের এখন ডিটেলসে জানবো যে স্বস্থানিক সংরক্ষণ কাকে বলে। যখন কোনো উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিকে নিজস্ব বাসস্থানের মধ্যেই সংরক্ষণ করা হবে,
তখন তাকে আমরা কি বলবো, ইন সিটু সংরক্ষণ বলবো। তাহলে কি বললাম বুঝতে পেরেছো? কোন একটা উদ্ভিদ প্রজাতি আছে, কোন একটা প্রাণী প্রজাতি আছে, যখন তার প্রাকৃতিক বাসস্থানের মধ্যেই তাকে সংরক্ষণ করে রাখা হবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কিন্তু বলবো ইন সিটু সংরক্ষণ। ঠিক আছে, যেমন এই ইন সিটু সংরক্ষণের মধ্যে আবার তিনটা উদাহরণ আছে। একটা আছে কি বলতো, একটা হচ্ছে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান নিশ্চয়ই তোমরা শুনেছো। জাতীয় উদ্যান কি বলতো, জাতীয় উদ্যান মানে হচ্ছে ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে জাতীয় উদ্যানের মাধ্যমে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা হয়। মানে জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক, তো সেখানে যে সমস্ত জীব প্রজাতি আছে তাদের বাসস্থানের মধ্যেই যদি আমরা তাদেরকে সংরক্ষণ করি, সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে জাতীয় উদ্যান বলবো। এটা একটা ইন সিটু সংরক্ষণের উদাহরণ। ওকে, এরপর কি আছে, এরপর আছে অভয়ারণ্য। ঠিক আছে, অভয়ারণ্য। আর একটা কি আছে, আর একটা আছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ, বা এটাকে অনেক সময় বায়োস্ফিয়ার পার্কও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জাতীয় উদ্যান, তাহলে কি ইন সিটু সংরক্ষণের মেইনলি কয়টা পদ্ধতি পাবো বা কয়টা উদাহরণ পাবো? তিনটা। একটা হচ্ছে জাতীয় উদ্যান, একটা অভয়ারণ্য, আর একটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এই যে যেটা জাতীয় উদ্যান, এটাকে ন্যাশনাল পার্ক বলা হয়। এটা কি করে বলতো, এটা কেন্দ্র সরকারের অধীনে থাকে এবং এই ন্যাশনাল পার্কের মধ্যে সমস্ত প্রকার উদ্ভিদ এবং প্রাণী এবং সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশটাকে কিন্তু সংরক্ষণ করা হয় এবং কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এটা থাকে। ঠিক আছে, তবে এখানে কিন্তু মানুষ প্রবেশ করলেও মানুষ কিন্তু সেখানে তোমার হচ্ছে বন্য প্রাণীকে হত্যা করতে পারবে না, গাছ কাটতে পারবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে গাছের উপজাত দ্রব্যগুলো মানুষজন কিন্তু সেখান থেকে নিয়ে আসতে পারে বা ব্যবহার করতে পারে। এটা হচ্ছে জাতীয় উদ্যান। যেমন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু জাতীয় উদ্যান কি আছে তোমরা জানো? হ্যাঁ, পশ্চিমবঙ্গে কিন্তু মোট 6টা জাতীয় উদ্যান আছে। যেমন সুন্দরবন, এটা কিন্তু একটা জাতীয় উদ্যান, মনে থাকবে। সিঙ্গালীলা, এটা একটা জাতীয় উদ্যান। বক্সা, এটা কিন্তু একটা জাতীয় উদ্যান। তাহলে পশ্চিমবঙ্গে মোট কয়টা জাতীয় উদ্যান আছে? 6টা। ঠিক আছে, তো এরকম ভারতে কিন্তু 100টির উপরে কিন্তু জাতীয় উদ্যান আছে। এরপর দেখো অভয়ারণ্য। অভয়ারণ্য মানে কি বলতো, অভয়ারণ্য মানে কিন্তু হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ। এখানে কি করা হয় বলতো, এখানে মেইনলি নির্দিষ্ট কোনো প্রাণী গোষ্ঠীকে টার্গেট করা হয় এবং সেগুলোকে সেখানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, অভয়ারণ্য বলবো। যেমন মালদা ডিস্ট্রিক্টে কিন্তু একটা অভয়ারণ্য আছে, তোমরা সবাই শুনেছো। সেটার নাম কি? সেটা কিন্তু আদিনা ডিয়ার ফরেস্ট। নামটা দেখো, নামের মধ্যেই বলা আছে যে আদিনা ডিয়ার ফরেস্ট। তার মানে আদিনা যে ফরেস্ট আছে, অভয়ারণ্যটা আছে, সেটাতে কোন প্রাণীকে মেইনলি সংরক্ষণ করা হয়? সেটা কিন্তু হরিণকে। শুধুমাত্র হরিণকে সংরক্ষণ করা হয় তা না, হরিণকে টার্গেট করে সেটাকে সংরক্ষণ করা হয়। তবে সেখানকার সমস্ত উদ্ভিদ প্রাণী যারা আছে অন্যান্য, সেগুলোকেও সংরক্ষণ করা হয়। এটা রাজ্য সরকারের অধীনে থাকে। ঠিক আছে, তার মানে এটা কি একটা ইন সিটু সংরক্ষণের উদাহরণ। উদ্ভিদ বা প্রাণী তার স্ব বাসস্থানে বা নিজস্ব বাসস্থানে তাদেরকে সংরক্ষণ করা হয়। এরপর চলো বায়োস্ফিয়ার রিজার্ভ। মনে রাখবে, এই জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ এর মধ্যে সবচেয়ে যেটা আয়তনে বড়, সেটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে অসংখ্য জাতীয় উদ্যান, অসংখ্য অভয়ারণ্য কিন্তু থাকতে পারে। মেইনলি মনে রাখবে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল অথবা দেশের অভ্যন্তরে যখন বিশাল অঞ্চলটাকে সম্পূর্ণভাবে ঘোষণা করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ, তখন সেই জায়গার সমস্ত প্রকার প্রাকৃতিক পরিবেশটাকেই কিন্তু সংরক্ষণ করে রাখা হয়। ওকে, এই বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের ভারতবর্ষে কয়টা আছে জানো? এই বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ভারতবর্ষে 18টা আছে। তার মধ্যে প্রথম যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা কিন্তু নীলগিরি পর্বত অঞ্চল। ওকে, আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটা এরকম বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। সেটা হচ্ছে কি না, অবশ্যই ঠিক বলেছো, সেটা কিন্তু সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভে তাহলে কি হয়, প্রাকৃতিক বাসস্থান, সেখানে যে সমস্ত উদ্ভিদ আছে, যে সমস্ত প্রাণী আছে, সবগুলোকেই সেখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু 3টা জোন আছে বা 3টা অঞ্চল আছে। ঠিক আছে, সবার ভেতরে যেটা অঞ্চল সেটাকে বলা হয় কোর এরিয়া। ঠিক আছে, বা কেন্দ্রীয় অঞ্চল। এর বাইরে যেটা আছে সেটাকে বলা হয় বাফার এরিয়া, বাফার এরিয়া বা বাফার জোন। ঠিক আছে, আচ্ছা, এটা বলছে অন্তর্বর্তী অঞ্চল। আর যেটা হচ্ছে বাইরে, সেটাকে বলছে ট্রানজিশন জোন, ট্রানজিশন জোন বা ট্রানজিশন এরিয়া। ঠিক আছে, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টা জোন আছে? 3টা, ট্রানজিশন, বাফার আর কোর। মনে রাখবে, যেটা কোর এরিয়া, কোর এরিয়াতে কিন্তু সম্পূর্ণ প্রকার মানুষের প্রবেশ করা নিষেধ।
এখানে সমস্ত প্রকার প্রাণী প্রজাতি, উদ্ভিদ প্রজাতি একদম ডিস্টার্বহীন অবস্থায় বসবাস করে বা থাকে। ঠিক আছে, এখানে গবেষণামূলক কাজকর্ম কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর যেটা বাফার এরিয়া, এই বাফার এরিয়াতে কি হয় বলতো, বাফার এরিয়াতে গবেষণামূলক কাজকর্ম বা তার সাথে সাথে তোমার হচ্ছে এই অরণ্যটাকে যারা রক্ষণাবেক্ষণ করবে তাদের যাতায়াত বা আনাগোনা এই বাফার এরিয়াতে হয়ে থাকে। কিছু ক্ষেত্রে যারা পর্যটনে ঢোকে তাদেরকে কিন্তু বাফার এরিয়াতে প্রবেশ করতে দেয়। আর যেটা ট্রানজিশন জোন আছে সেটা কি বলতো, টোটাল অরণ্য অঞ্চলের বাইরের এরিয়া। সেখানে কিন্তু তুমি দু একটা দোকান দেখতে পারবে, হোটেল দেখতে পারবে, ঠিক আছে, পিকনিক স্পট দেখতে পারবে, ছোট ছোট জমি কিন্তু দেখতে পারবে। তাহলে এই এরিয়াতে কি করা হয়, এই এরিয়াতে কিন্তু সমস্ত প্রকার উদ্ভিদ, সমস্ত প্রকার প্রাণী প্রজাতিকে কিন্তু নিজের বাসস্থানের মধ্যেই সংরক্ষণ করে রাখা হয়। তাহলে এই যে আমরা তিনটা জিনিস আলোচনা করলাম, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই প্রত্যেকটাই কি বলতো, প্রত্যেকটাই কিন্তু ইনসিটু সংরক্ষণ বা সস্থানিক সংরক্ষণের উদাহরণ। বা এই পদ্ধতিতে কিন্তু জায়গার জিনিস বা জায়গার উদ্ভিদ, জায়গার প্রাণীকে জায়গাতেই সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। হ্যাঁ, ঠিক বলেছো, এক্স সিটু সংরক্ষণ মানে তাহলে কি, যে না উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীকে যখন তার স্বাভাবিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে তাদেরকে সংরক্ষণ করা হয়, সেটাকে আমরা বলবো এক্স সিটু সংরক্ষণ। বুঝতে পেরেছো? তাহলে এক্স সিটু সংরক্ষণ আর ইন সিটু সংরক্ষণ কিন্তু অনেকটাই পার্থক্য, তাই কি না? তাহলে এটা কিন্তু কৃত্রিম পরিবেশে থাকছে। এর উদাহরণ কি হবে বলতো? হ্যাঁ, একদম ঠিক কথা। এর উদাহরণ হবে জুওলজিক্যাল পার্ক, বোটানিক্যাল পার্ক, জিম ব্যাংক, এইগুলো হচ্ছে সব কি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হবে। ঠিক আছে, তাহলে কি হবে? একটা হবে বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, একটা হবে জুওলজিক্যাল গার্ডেন। জুওলজিক্যাল গার্ডেন মানে হচ্ছে চিড়িয়াখানা। কলকাতাতে চিড়িয়াখানা আছে, সেখানে দেখবে বিভিন্ন ধরনের প্রাণী গোষ্ঠীকে সেখানে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, আর একটা কি আছে, আরেকটা বললাম জিন ব্যাংক, বিভিন্ন ধরনের জিনকে সংরক্ষণ করে রাখা হয় এই জিন ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা আরো আছে ক্রায়ো সংরক্ষণ, এগুলো কিন্তু সবই তোমার হচ্ছে এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। ঠিক আছে, এই বোটানিক্যাল গার্ডেনে কি করা হয়, দেখবে শিবপুর, কলকাতার কাছে শিবপুরে বোটানিক্যাল গার্ডেন আছে, তাই না? সেখানে কি করা হয় বলতো, অরণ্যের বিভিন্ন বিপন্ন প্রায় উদ্ভিদ এবং উদ্ভিদগুলোকে কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, তো এই এক্স সিটু সংরক্ষণের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, যে সমস্ত জীব প্রজাতি বিপন্ন প্রায়, লুপ্ত প্রায়, অদূর ভবিষ্যতে তাদের সংখ্যা পৃথিবী থেকে কমে যাওয়ার সম্ভাবনা খুব দ্রুত, সেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণীগুলোকেই আমরা কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে সংরক্ষণ করে থাকি। যেমন বিভিন্ন প্রকার উদ্ভিদ গোষ্ঠীকে যখন সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় বোটানিক্যাল গার্ডেন। ওকে, আচ্ছা এরপর কি আছে দেখো, জুওলজিক্যাল গার্ডেন, যেটা আমরা চিড়িয়াখানা বলে জানি। এখানে কি করা হয়, বিভিন্ন লুপ্ত প্রায় প্রাণী গোষ্ঠীকে সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, তবে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, সমস্ত প্রকার গবেষণামূলক কাজকর্ম যেগুলো হয় প্রাণী নিয়ে, উদ্ভিদ নিয়ে, সেগুলো কিন্তু এই এক্স সিটু সংরক্ষণের মাধ্যমে যেগুলো রাখা হয় সেগুলোর উপর অনেক ধরনের রিসার্চ চালানো হয় বা রিসার্চ করা হয়। বুঝতে পেরেছো? ভবিষ্যৎ আগামী প্রজন্মের বিভিন্ন বিষয় জানানোর জন্য। আচ্ছা, জিন ব্যাংকটা কি বলতো? জিন ব্যাংকটা কিন্তু একটা এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। ব্যাংক নাম শুনে বুঝতে পারছি সেখানে কিছু জমা রাখা হয়। তো জিন ব্যাংকে কি করা হয় বলতো, বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণীর যে শুক্রাণু, ঠিক আছে, তারপর তোমার যে বীজ, এগুলোকে এর মধ্যে সংরক্ষণ করে রাখা হয়, যা অদূর ভবিষ্যতে যদি কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী পৃথিবী থেকে একদম বিলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই জিন থেকে, এই জিন ব্যাংকের যে জিন রাখা আছে বা বীজ রাখা আছে, সেগুলো থেকে কিন্তু আবার নতুন করে উদ্ভিদ বা প্রাণী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করা যেতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ক্লাসে আমি কি আলোচনা করলাম? আজকের ক্লাসে আলোচনা করলাম জীববৈচিত্র্যের সংরক্ষণ কাকে বলে এবং জীববৈচিত্র্য সংরক্ষণের দুটো পদ্ধতি। ঠিক আছে, আর এরপরে যেটা আমরা আলোচনা করব, জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, জীববৈচিত্র্য ধ্বংসে মানুষের ভূমিকা, তোমাদের কিন্তু পরের ক্লাসে এগুলো সব বুঝিয়ে দিব। ঠিক আছে, সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি যে টপিকটার উপর ডেমো ক্লাস দিলাম 10 মিনিটের কিন্তু বেশি সময় লেগেছে। তো এই ক্ষেত্রে কেউ যদি বলে যে 3 মিনিটের ডেমো দাও, 5 মিনিটের ডেমো দাও, 2 মিনিটের মধ্যে ডেমো দাও, তো নিশ্চয়ই এই জীববৈচিত্র্য টপিক বা তোমরা যে কোনো টপিক সিলেকশন করে যাও না কেন, 2 থেকে 3 মিনিটে কোনো টপিকের উপর কিন্তু ডেমো হয় না। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমরা কি করব, আমাদের তৈরি করে যেতে হবে এরকম 10-12 মিনিটের মধ্যেই ছোট ছোট টপিকের উপর ডেমোগুলো রেডি করবে। তোমরা বলা শুরু করবে, যতটা পারো বলবে,
দেখবে ইন্টারভিউয়ার যারা থাকবেন তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় ঠিক থামিয়ে দেবেন, ওনাদের হাতে যেটুকু সময় আছে 2 মিনিট হোক 3 মিনিট হোক, তোমার ওই 2-3 মিনিটে দেখেই কিন্তু তোমার টোটাল জাজ করে নেবে যে তুমি এই টপিকটার উপরে কেমন ডেমো দিতে চলেছো। ঠিক আছে, তাই প্রিপারেশনটা টোটালটার উপরই নেবে। 10 মিনিটের প্রিপারেশন থাকলে সেইভাবে রেডি হও, 5 মিনিটের প্রিপারেশন থাকলে সেইভাবে রেডি হও, 15 মিনিট বা 20 মিনিটে যদি তোমার কোনো টপিক সিলেকশন থাকে তুমি সেইভাবে রেডি হয়ে যাও। তুমি ডেমো দিতে শুরু করবে, তোমাকে যখন থামতে বলবে তুমি থেমে যাবে। তারপর দেখবে এখান থেকে প্রচুর ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে ধরবে, এবং এইখান থেকে তো প্রশ্ন ধরবেই, এর সাথে সাথে লিঙ্ক করে এর আশেপাশের কোশ্চেনগুলো কিন্তু ওনারা ধরবেন। যেমন আমার এই টপিকটার উপর কেউ যদি ডেমো দাও তাহলে তাকে কি কি প্রশ্ন ধরতে পারে এটা দেখে নাও একবার। প্রথম হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি। জিজ্ঞাসা করতেই পারে যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটা প্রথম কে ব্যবহার করে। দেখবে যে বায়োডাইভার্সিটি শব্দটা, বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটা থমাস লোভজয় 1980 সালে কিন্তু প্রথম ব্যবহার করেন, তাই কি না? আর বায়োডাইভার্সিটি শব্দটা তাহলে এটা কথা হলো 1980 সাল, আর বায়োডাইভার্সিটি শব্দটা ওয়াল্টার জি রোজেন 1986 সালে প্রথম ব্যবহার করেন। আবার জীববৈচিত্র্যের জনক কাকে বলা হয় সেটাও ধরে নিতে পারে, ই.ও. উইলসনকে বলা হয় জীববৈচিত্র্যের জনক। ওনারা এটা বলতে পারে যে প্রথমে বায়োলজিক্যাল ডাইভার্সিটি বললো একজন 80 সালে, তার 6 বছর পরে বায়োডাইভার্সিটি বললো আরেকজন, তবে জীববৈচিত্র্যের জনক অন্যজন কেন হলো? সেক্ষেত্রে জীববৈচিত্র্য জনক যেহেতু গোটা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইডে তোমার হচ্ছে জীববৈচিত্র্য সম্পর্কে ব্যাপক প্রচলন করেছিলেন কে? ই.ও. উইলসন, তাই না? তাই ই.ও. উইলসনকে কিন্তু বলা হয় জীববৈচিত্র্যের জনক বা পিতা। এর সাথে সাথে তোমাকে ভারতের রিলেটেড প্রশ্ন ধরতে পারে যে ভারতের জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল কয়টা আছে, ঠিক আছে, সেগুলোর নাম কি। ওকে, তো এই সাথে অবশ্যই জীববৈচিত্র্য হটস্পটটা কিন্তু অবশ্যই দেখবে, হটস্পটের যে সংজ্ঞাগুলো আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। ওকে, এখানে দেখা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। গোটা পৃথিবীতে প্রথম হচ্ছে নরম্যান মায়ার্স, দেখবে 1988 সালে এই জীববৈচিত্র্য হটস্পট কিন্তু ধারণা দিয়েছিলেন বা হটস্পট শব্দটা ব্যবহার করেছিলেন। তখন গোটা পৃথিবীতে মোট 10টা জীববৈচিত্র্য হটস্পট ছিল, আর বর্তমানে সেই সংখ্যাটা কত আছে? 35 বা 36। বর্তমান রিসেন্ট টাইমে সেটা কিন্তু 36টা জীববৈচিত্র্য হটস্পট আছে। এবং ভারতে কয়টা আছে সেটা অবশ্যই মনে রাখবে, ভারতে কিন্তু 4টা জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল আছে। ঠিক আছে, এই 4টা নাম অবশ্যই জানবে। হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চল এবং সুন্দারল্যান্ড বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে এরিয়াটা আছে। ঠিক আছে, আচ্ছা আর কি জানবে? টাইপস অফ বায়োডাইভার্সিটি। দেখবে বইয়ের প্রথমেই থাকে বায়োডাইভার্সিটি 3 প্রকার: জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। প্রত্যেকটা সংজ্ঞা দেখবে, উদাহরণ দেখবে। ঠিক আছে, জিনগত বৈচিত্র্যটা কি? একই প্রজাতির মধ্যে একটা প্রাণীর সাথে আর একটা প্রাণীর যে ডিফারেন্সটা আছে সেটা জিনের পার্থক্য হয়, সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। যেমন আমিও মানুষ, আর একটা আমার ভাই বা দাদা আছে সেও মানুষ, ঠিক আছে, কিন্তু দুজনের মধ্যে আমাদের বাবা মা কিন্তু এক, তবুও দেখবে একজনের সাথে আরেকজনের যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু জিনের পার্থক্য হয়। ওকে, তো এটাই হচ্ছে জিনগত ডাইভার্সিটি, মানে একই প্রজাতির মধ্যে জিনের যে ডিফারেন্সিয়েট সেটাকে বলছে জিনগত বৈচিত্র্য। একইভাবে প্রজাতি বৈচিত্র্য, যেমন মানুষ একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, আম, জাম, পেয়ারা এগুলো কি এক একটা প্রজাতি। তো এইগুলোর মধ্যে যে ডিফারেন্সিয়েট সেটাকে আমরা বলবো প্রজাতিগত বৈচিত্র্য। ওকে, এরপর কি আছে দেখবে যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা হচ্ছে মেন। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে একটা বাস্তুতান্ত্রিক অঞ্চলে সমস্ত প্রকার উদ্ভিদ প্রাণীর যে ডিফারেন্সিয়েট সেটাকে আমরা বলবো প্রজাতিগত বৈচিত্র্য। এই প্রজাতিগত বৈচিত্র্যকে হুইটেকার দেখবে 3টা ভাগে ভাগ করেছে: আলফা, বিটা, গামা বৈচিত্র্য। এই 3টা কিন্তু অবশ্যই জেনে যাবে, ওনারা ধরতেই পারে আলফা বৈচিত্র্য কাকে বলে, বিটা বৈচিত্র্য কাকে বলে। ঠিক আছে, আচ্ছা ভারতের লুপ্ত প্রজাতি, যখনই জীববৈচিত্র্যের কথা আসবে তখন অবশ্যই বলতে পারে ভারতে কি কোনো প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়েছে, যদি হয়ে থাকে তার নাম কি। দেখো ভারতের হচ্ছে কি, ডোডো পাখি ভাবছো? না, ডোডো পাখি কিন্তু ভারতের প্রাণী না বা ভারতের কোনো প্রজাতি ছিল না, সেটা মরিশাস দ্বীপের কিন্তু একটা বিলুপ্ত প্রজাতি। ওকে, আর ভারতে যদি বলে বিলুপ্ত প্রজাতির নাম কি, বিলুপ্ত প্রাণীর নাম কি, তাহলে হবে গোলাপি মাথাওয়ালা হাঁস। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে তুষার চিতা। ঠিক আছে, এগুলো কিন্তু ভারতের মাটি থেকে বিলুপ্ত হয়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে ভারতে বিলুপ্ত প্রজাতি হলো। আচ্ছা জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলো অবশ্যই ভালো করে দেখবে। আচ্ছা জীববৈচিত্র্যের গুরুত্বটা অবশ্যই দেখবে প্রত্যক্ষ গুরুত্ব আছে, পরোক্ষ গুরুত্ব আছে। আচ্ছা জীববৈচিত্র্য আইন কত সালে পাস হয়? 2002 সালে। আর ভীষণ যেটা বেশি ইম্পর্টেন্ট, আইইউসিএন এর পুরো নাম কি, এর সদর দপ্তর কি। এর সাথে সাথে বলতে পারে রেড ডেটা বুক, ঠিক আছে, গ্রিন ডেটা বুক,
ব্ল্যাক ডেটা বুক সেগুলো কি, সেগুলো থেকে অবশ্যই প্রশ্ন ধরতে পারে। মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে? পৃথিবীতে মনে রাখবে 17টা মেগা বায়োডাইভার্সিটি দেশ আছে, তার মধ্যে আমাদের ভারত কিন্তু একটা মেগা বায়োডাইভার্সিটি দেশের মধ্যেই পড়ে। ভারত এমন একটা দেশ যেখানে জীববৈচিত্র্যের প্রাচুর্য কিন্তু অনেকটাই বেশি। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ধরতে পারে। তো তোমরা যদি এরকম আরো ডেমো রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা গাজল সিভিল সার্ভিস একাডেমি যে অ্যাপটি আছে সেই অ্যাপটা ডাউনলোড করতে পারো। সেখানে কিন্তু বিভিন্ন ভিডিওগুলো, সাবজেক্টিভ ভিডিও, ডেমো রিলেটেড ভিডিও, সমস্ত ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। অবশ্যই সেটা পেড কোর্স, সামান্য কিছু মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারো। এর সাথে সাথে তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে, প্রথম দিকে একদম একটা বড় সড়ো সেমিনারের আয়োজন করতে চলেছি। সেই সেমিনারে বিভিন্ন এক্সপার্টরা থাকবেন, আমার নিজের স্যার থাকবেন, আমি থাকব, এবং আরও অনেকেই কিন্তু জিওগ্রাফিতে যারা এক্সপার্ট, যারা বিভিন্ন এক্সাম দিয়েছেন, অলরেডি অনেকে সেটেল আছেন, তারাও আমাদের সেমিনারে আসবেন শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে গাইড করার জন্য। তো তোমরা যারা মালদা জেলা থেকে আছো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ থেকে আছো, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সেমিনারে অংশগ্রহণ করো। এইখান থেকে তোমাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এবং এর সাথে সাথে সেমিনার হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা ডেট দেওয়া হবে, সেই ডেটে কিন্তু আমরা সম্পূর্ণ মক ইন্টারভিউ নেব। ঠিক আছে, আমাদের এখানে একটাই মক ইন্টারভিউ করানো হবে, এবং সেটা কিন্তু আফটার রেজাল্ট পাবলিকেশন, মানে ইন্টারভিউতে ডাক পাওয়ার পরে আমরা কিন্তু মক ইন্টারভিউর আয়োজনটা করব। ঠিক আছে, তার আগে কিন্তু আমরা মক ইন্টারভিউ করছি না। ঠিক আছে, এখন তোমরা সাবজেক্টটাকে পড়ে নাও, সাবজেক্টের ডেপথটাকে বাড়িয়ে নাও, এবং এরপরে তোমরা যখন আমাদের কাছে মক ইন্টারভিউটা দেবে তখন দেখবে তোমাদের কনফিডেন্সটা অনেকটাই বেড়ে যাবে। এবং মক ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু ইভ্যালুয়েশন করা হবে, কার কোন জায়গায় ফল্ট হলো, কোন জায়গায় কাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, ডেমোতে কে কত মার্কস পেলে, টোটালটার উপর কিন্তু আমাদের একটা মেরিট লিস্টও প্রকাশ হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা ফিজিক্যালি ফেস টু ফেস ডেমো দিতে চাইছো, সেমিনারে যারা অংশগ্রহণ করতে চাইছো, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।